আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র পরিচালক একেএম ফিরোজ ভাই। তার সঙ্গেই কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি এই চলচ্চিত্র জগতে এলেন কিভাবে, কার মাধ্যমে? আমি চলচ্চিত্র জগতে এসেছি 1984 সালে। ছবির নাম চলার পথে। শামসুল আলম ছিল তার পরিচালক এবং তত্ত্বাবধায়ক পরিচালক ছিল একজন, তিনি ছিলেন সৈয়দ আউয়াল বাচ্চু ভাই। ওর সাথে আরেকজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি সম্পৃক্ত ছিল, সে হলো কাজী আজিজ আহমেদ। আপনি সহকারী পরিচালক হিসেবে কতগুলো চলচ্চিত্রে কাজ করেছেন বা কয়েকজন ডিরেক্টরের সাথে কাজ করেছেন? কাজী আজিজ আহমেদের সাথে কাজ করেছি, রুহুল আমিন সাহেব, সৈয়দ আউয়াল সাহেব, শামসুল আলম এবং সবশেষে ফিরোজ আল মামুন, আরও অনেকের সাথেই করেছি। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমার সরাসরি আমার নামে স্ক্রিনে আমার নামে সেন্সর হয়েছে এরকম দুটি ছবি। আচ্ছা, আপনার প্রথম চলচ্চিত্র কোনটি? প্রথম চলচ্চিত্র হলো মোহনমালার বনবাস। আর পরের ছবিটি? প্রেম বিষাদ। মোহনমালার বনবাস চলচ্চিত্রটি নিয়ে আপনার স্মৃতিচারণ, এই চলচ্চিত্রে কে কে ছিল এবং এই চলচ্চিত্র যখন আপনি নির্মাণ করেন কনসেপ্টটা কিভাবে পেলেন এবং শুটিংয়ে কোনো স্মৃতিচারণ বলেন। পরে যে আবার ফোক ছবি করবে এই ধারণা আসলো, ওই যে কমলা রিলিজ হওয়ার পরে ব্যবসা করলো, ও বললো যে ফোক ছবি করবো। এই তখন আপনি ফোক ছবি তখন যা ফোক ছবি করে তা আমাকে একজন চ্যালেঞ্জ করলো যে ফোক ছবি করা খুব টাফ ব্যাপার, এর ক্লাসিক মেনটেন করা যায় না হ্যান ত্যান। কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি, ছবিটি করেছিলাম। ছবিটি দেখলে বুঝতে পারবেন, ছবিটির নাই বোধ হয় কপি, ইউটিউবে হয়তো পাওয়া যাবে না। ইউটিউবে ওটার কপি নষ্ট হয়ে গেছিলো, আর একটা কারণ ছিল এফডিসি থেকে সে সব প্রিন্টগুলো ডেলিভারি নিতে পারেনি, সে আটকে গেছিলো। 5টি প্রিন্টে ছবি রিলিজ করেছিল। হ্যাঁ, সেই রিলিজও আর এক ব্যাপার, রিলিজের সময় ডেট চেঞ্জ হয়েছে, 5টা প্রিন্ট রিলিজ হয়েছে। যেসব হল বুকিং ছিল হলে ছবি নিতে পারেনি। মুন্সিগঞ্জে যারা হলে মাইকিং করে দর্শকের জন্য যে অমুক তারিখে এই ছবি এই হলে আসছে, ওই ছবি যখন হলে নিতে পারেনি তারা 5টা প্রিন্ট কে নেবে? 5টা প্রিন্ট 6 মাস পরে ঘরে ফিরছে, এই হল থেকে সেই হল, সেই হল থেকে সেই হল, এই হল থেকে সেই হলে চলে গেছে, প্রিন্ট ঘরে আর ফিরে পায়নি। হ্যাঁ, তখন যে মাইকিং করে তাকে উলঙ্গ করে পানিতে ফেলে দিচ্ছে মানুষ। কেন? যে তোদের টাকা নাই, এই ছবি আনতে পারো সাথে। মোহনমালার বনবাস বড় ছবি, ব্যবসা সফল ছবি, কমলার বনবাসের হিরো, এই ছবি আনতে পারোস না, তো টাকা নাই, এখন তো মাইকিং করলি কেন, তাইলে রিলিজ হবে। এরকম ঘটনা ঘটছে। এই ছবি চলতেছিল আমার ইসের ভৈরব, সেখানকার প্রডিউসার রিপ্রেজেন্টেটিভ দিয়ে আমাকে খবর দিল যে ছবির ডাইরেক্টরকে দাওয়াত দেন। ওনার ওখানে পেট্রোল পাম্প আছে, আবাসিক হোটেল আছে, রাইস মিল আছে, সিনেমা হল আছে। গেলাম, সপরিবারে একসঙ্গে ছবি আমার সাথে দেখলো এবং উনি বলল যে আপনার এই ছবি দেখে আমি মুগ্ধ। মোহনমালার বনবাসের কথা বলছি। ছবি দেখে মুগ্ধ। এরকম ফোক ফ্যান্টাসির মধ্যে যে একটা ক্লাসিক্যাল কিছু থাকে বা এটা মেনটেন করা, এটা আমি ছবি হল চালায়, শেষে তো কত ছবি দেখছে, কত ডাইরেক্টরের কত ছবি দেখছে। সে আমাকে ঢাকা থেকে রিপ্রেজেন্টেটিভ দিয়ে খবর দিয়ে নিয়ে তার সপরিবারে তার বাসায় আমার হাত দিয়ে খাইয়ে একসঙ্গে ছবি দেখেছে, তার ছেলে মেয়ে স্ত্রী সহ। সে বললো যে আমি ছবি বানাবো, ফোক ছবি বানাবো। হ্যাঁ, তো তার চাচা আবার পেট্রোল পাম্প করছে, বললো আমার পেট্রোল পাম্প আমারও করতে হবে, যেহেতু চাচা করছে আমি এটা শেষ করে কাজে হাত দেবো। তো হাত দেব। আমার এই ছবি রিলিজের সাথে 6টি ছবি রিলিজ হয়েছিল একই উইকে। ঢাকাতে 2টো, গ্রামে 4টা। এবং ছবির নাম বললে অনেকে মাইন্ড করতে পারে, ছবির নাম খুব সুন্দর নাম, মিষ্টি নাম, প্রেমের ছবি, অথচ আর্টিস্টও খুব সিনিয়র নায়িকা। সেই ছবি থেকে অশ্লীলতার শুরু। আমার ওই ছবির সাথে রিলিজ হয়েছিল 99-এ, মোহনমালার বনবাস। সেখান থেকে অশ্লীলতার শুরু। আমার এই অশ্লীলতায় আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে গেল। যতই আশা করতেছি ভালোর দিকে যাবে, ভালোর দিকে গেল না, উল্টারও ধ্বংসের দিকেই চলে গেল। আর ছবি আর কামব্যাক করতে পারলো না। আমি যে প্রোডাকশনটা কালপুরুষের থেকে দাঁড় করিয়েছিলাম,
সেই প্রোডাকশন থেকে আমাকে বহুবার অফার করেছে ছবি করার জন্য। সেখানে আমি 10টা ছবির ডিরেকশন দিতে পারতাম এবং 5টা ছবি বা 2-4টা ছবির প্রডিউসারও হতে পারতাম। অফিসের পিওনও প্রডিউসার হয়ে গেছে অশ্লীল ছবি বানালে। জি। যে আমার কোনো কাজ ছিল না, বেকার আমি। সে সময় আমি বাসা থেকে শহীদুদ্দিন খান দীপু সাবর বলতো, দেখলেই বলতো যে আমার 2-3টা ছবি একসঙ্গে কাজ করেন, অনেকেই করে, অনেক বড় বড় পরিচালক তার সাথে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, করছে তো। হ্যাঁ, তো কমলার বনবাস 99-এ রিলিজ হলো। এরপরে অশ্লীলতার কারণে আস্তে আস্তে ভালো হবে না হয়ে খারাপই হলো, আর ছবি করা হলো না। কোনো অফারে আমি নিতে পারলাম না, যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। তো শেষের দিকে এসে চ্যালেঞ্জ হলো, তার আগে একটা ইতিহাস আছে। আমি 92-তে ভিডিওতে একটি ছবি বানিয়েছিলাম, ডকুমেন্টারি ফিল্ম 3 ঘন্টার পুরো। সেটা হলো ডন 2 নামে একটি ছবি হয়েছিল বোম্বেতে। বোম্বে, হ্যাঁ, শাহরুখ। ভিডিওতে, জি জি। ভিডিওতে বাংলাদেশে অনেকে চেষ্টা করেছিল, অনেক ডিরেক্টর চেষ্টা করেছিল, একমাত্র আমি একটি মাত্র ছবি শেষ করেছিলাম, যার নাম বিকি আমার বিকি। আচ্ছা। ভিডিওতে আমার কমপ্লিট মুভি, গান আছে, নাচ আছে, ফাইট আছে, বিভিন্ন যা যা থাকে সবকিছু আছে। মানে আপনি তখন ওই টিভি ক্যাসেটগুলো যে ইয়েগুলো হয়তো এক্সপেরিমেন্টাল, কোনো এডিটিং প্যানেল ছিল না। জি। কোনো এডিটিং প্যানেল ছিল না বিটিভির বাইরে। হ্যাঁ, এডিটিং বুঝতো না, বিটিভি বুঝতো না রিফ্লেক্টর কেন ইউজ করা হয়। রুনা লায়লা, শাবানী ইয়াসমিনের গান দেখবেন সিপিছে দাঁড়িয়ে আছে, ওয়ান সাইড নাই, ডার্ক। জি। রিফ্লেকশন ভোট কেন ইউজ করা হয় এটা ক্যামেরাম্যানরা বুঝতো না সে সময়। রাইট। সে সময়কার কথা কিন্তু এটা। সে সময় একটি ভিডিওতে সিনেমা বানানো, একটা হিটাসে ক্যামেরা দিয়ে, একটা বড় ভিসিআর ছিল হিটাসে পুরানো একজনের, সেটাকে আমি খুঁজে খুঁজে দেখলাম যে এটা কি করা যায়, যে ফরওয়ার্ড হয়, ব্যাক হয়, স্টপ হয়। অপারেটরটা বুঝলাম কি তুমি করতে পারো, এটা ওকে হিট দিয়ে স্টার্ট দিতে হয়, এটা দিয়ে শুরু। তারপরে আমি 2-3টা ভিসিআর সিঙ্গাপুর থেকে কিনে এনে নিজে এডিট করে এবং ডাবিং করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক করে। ডাবিং কোথায় করব? রক অ্যান্ড রোল ডাবিংয়ের সিস্টেম তখন চালু হয় না। আমি অফার দিয়েছিলাম অনেকে, বাড়ি স্টুডিওকে বলছিলাম যে আর যেভাবে ডাবিং এভাবে করতে পারে, তারা বলছে না অসম্ভব, এভাবে করবেন কেন, নষ্ট হয়ে যায় মেশিন, নেন হবে তেন হবে। কিন্তু পরবর্তীতে তো করছে মানুষ। আমি ভিডিওতে ডাবিং করবো কোথায়? কোনো ডাবিংয়ের কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। হাসান সাহেব নামে এক ভদ্রলোক ছিল, রেডিওতে চাকরি করতো, ওনার স্টুডিও ছিল শান্তিনগর। উনি বললো যে বাবু ভাই, আমার স্টুডিও আপনার ছেড়ে দিতে পারি, আমার একটা এডিটর রেকর্ডিস্ট আছে, বিটিভিতে চাকরি করে, ওর নাইটের ডিউটি, দিনে ও আপনার সাথে থাকবে, ওকে নিয়ে আপনি যে চাকরি করেন, আমি এটুকু পারবো। তো সেখানে আমি ফুল টেলিভিশন সেটা বসে টসে ফুল ছবি ডাবিং করেছি ভিডিও। জি জি। এবং 5 ফ্রেমের শট আছে, 3 ফ্রেমের শট আছে, কিন্তু তখন এডিটিংয়ের ভিডিও ভিসিআরতে এডিটিং করা যায় না, কারণ যেখানে স্টপ করবেন 14, 15, 16, 17, 18, 20 ফ্রেম এদিক সেদিক কেটে যাবে। নির্দিষ্ট ফ্রেমে কাটার কোনো সিস্টেম ছিল না। আচ্ছা, এক ফ্রেম বাই ওয়ান ফ্রেম বাই ওয়ান ফ্রেম, আপনি যেখানে স্টপ করবেন সেখান থেকে স্লিপ করে 14 ফ্রেম চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা তো এডিটিং মেশিন না, হ্যাঁ, ভিসিআর। জি। কোনো এডিটিং প্যানেল মেশিন কিছু ছিল না সে সময় ভিডিওতে এডিট করার মতো। আচ্ছা। হ্যাঁ, পিএর প্রোগ্রাম কাটতো, যেখানে খুশি সেখানে কাটতো, ওটা তো ফ্রেম টু ফ্রেম কাটার কোনো বিষয় না। সেখানে ফাইটের শট 5 ফ্রেম, 10 ফ্রেম, 7 ফ্রেম, 8 ফ্রেমের শট কাটা কেমন বিষয়, সিল করা, রাইট, অনেক কঠিন। এবং 5 ফ্রেম, 10 ফ্রেম, 8 ফ্রেম, 20 ফ্রেমের শট আছে এবং কেটেছি আমার নিজস্ব টেকনোলজিতে। আমি রাতে চিন্তা করছি, সকালে কাজ করেছি, আমি কোথাও আটকাইনি। অনেক সিনিয়র ডিরেক্টর আমাকে, আজিজ ভাই তার ছেলেও নাকি এক্সপ্লেন করে ব্যর্থ হয়েছে, বলছে বাবু তুমি কোনোদিন পারবো না, মানে 25 ফ্রেম 24 ফ্রেমের ব্যাপার আছে, এটা সিঙ্ক হবে না, হ্যান হবে না, তেন হবে না। কিন্তু আমি করেছি, আমি সাকসেস হয়েছি। আমি সেই ক্যাসেট এই সমিতি একটা দেখার জন্য দিয়েছিলাম, অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে দেখে, কে বলছে বাংলাদেশের ছেলেরা পারে না। আমি তখন সহকারী পরিচালক, যে বোম্বেতে ডন 2 হয়েছে, যে বাংলাদেশের ছেলেরা করেছে, আমরা বাবুকে একটা সম্বর্ধনা জানাবো। তা আমার শ্রদ্ধেয় বড় ভাই কাজী হায়াত সাহেব, উনি এসে নেমে শুনলো এই উচ্ছ্বাসটা সবার। তখন সে খুব প্রকাশ করে বলছিল যে ভিডিও ইজ সাপোর্টার্স ফর ফিল্ম ইন বাংলাদেশ। সে ভিডিওতে একটা ছবি বানিয়েছে একটা ছেলে, তাকে না তোমরা উচ্ছ্বাস করছো, তোমরা ফিল্মকে ধ্বংস করে দিতে চাচ্ছ। সবাই সাইলেন্ট হয়ে গেল। সেই তো টেকনোলজি। সেটাও আমি একটা ক্যাসেট জমা দিয়েছিলাম, অনেকে দেখছে, আমিও মনক্ষুণ্ণ হলাম। আমি তখন থেকেই হায়াত ভাইকে বলবো কথাটা,
আজ পর্যন্ত আর বলা হয়নি তাকে, আমি বলার বলিনি, প্রয়োজন নাই, কারণ এখন ডিজিটাল বলি নাই, কারণ সেই সর্বপ্রথম ভিডিওতে ছবি বানিয়েছে, রাইট। যে হ্যাঁ এটা বলেছিল সেই বানিয়েছে। আর ওটা ছিল আমার এক্সপেরিমেন্টাল মুভি। আমাকে প্রশ্ন করেছিল ইন্টারভিউতে যে ওরকম ছবি বানাবো, ওটা বানাবো কেন, ওটা এক্সপেরিমেন্ট করেছে, ভিডিওতে ছবি বানানো সম্ভব কিনা। তার ওটা কারণ ছিল যে স্টুডিও 10 নামের সিঙ্গাপুরে একটা স্টুডিও ছিল, তারা এক্সপেরিমেন্ট করতেছিল যে ভিডিও থেকে 35 ট্রান্সফারের কোনো সিস্টেম করা যায় কিনা, এবং তার সেই বদলতে কিন্তু আজকের আমাদের এই যে ভিডিওটা সিনেমা বানিয়েছে, এটা আমি বলি সেই গবেষণা তখন থেকে শুরু। 35 এর যে ইয়েগুলো আছে, ফিল্মগুলো, স্ক্যানার, হ্যাঁ, ওইটা তো ওরা 1980 সাল থেকেই তো আছে। বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে ছিল না, ভারতেও ছিল না। কিন্তু ওইটার নামও ছিল। সিঙ্গাপুরে তারা এক্সপেরিমেন্ট করতেছিল এটা হবে কিনা, সম্ভব কিনা। হ্যাঁ, করা যায় তো তখন। ওই যে হ্যান্ডিক্যাম ক্যামেরাগুলো ছিল না 2000 এর দিকে, হ্যাঁ, ওই ক্যামেরাগুলো দিয়ে আপনি শুট করে আপনি আবার 35 এ ট্রান্সফার করতে পারতেন। আর আমি জানি না আমাদের দেশে অনেক পরে হয়তো আসছে, কিন্তু বোম্বে ছিল। আমাদের দেশে আসেই না, অনেক এফডিসিতে আসছে, কোনো কাজ হয় না। আচ্ছা, আর এসছে কিন্তু ওটা কোনো কাজে লাগে নাই, বুঝতে তার আগে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। তা পরবর্তীতে এই অশ্লীলতার পরে যখন একটা ছবি, অশ্লীলতার সব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাবে, কোনো শিল্পী নেই, আর্টিস্ট নাই, নতুন শিল্পী তৈরি হয় নাই, রাইট। একটা ছবি যে ব্যবসা করলো মন পুরাণ, হ্যাঁ হ্যাঁ, ছবিটা ব্যবসা করার পর আবার উদ্যোগ নিলাম যে একটা ছবি বানাতে, কম বাজেটে কীভাবে একটা ছবি বানানো যায়। তা আমাকে আমার ছবি প্রেস শো দেখতে এসে এক প্রযোজক আমাকে বাসায় দাওয়াত দিচ্ছে। সে আসছিল অন্য লোকের সাথে, এসে বললো যে ভাই আপনার ছবি আমি দেখেছি প্রেস শো এফডিসিতে, আমি আপনাকে দিয়ে ছবি বানাবো, ম্যাগনা পরিচালক। তো তাকে আমি বাজেট দিলাম সে সময়, সে বাজেটও তাকেও নষ্ট করে ফেললো অনেকে। তারপরে কিউরিওসিটি বেশি, সবার সাথে সে মিশতো, সেখানে নানানজন নানান বাজেট দিল। সে অনেক ঘুরে ছবি আর শুরু করলো না। তখন ওই মোহনলাল বন্দ্যোপাধ্যায় রিলিজ হওয়ার পরেই ওই ছবি দেখে প্রেস শো দেখে সে অফার দিয়েছিল। ওই মিল মালিকও কিন্তু করতে পারলো না, হল মালিক হলো না ছবি অসুবিধার কারণে। এই ভদ্রলোক নষ্ট করলো অনেকে। আমি বাজেট দিলাম একটা, অনেকে তার চেয়ে অর্ধেক বাজেট দিয়ে ছবি বানাতে পারে। সে কনফিউশন এসে গেল তার ভিতর। সে অনেক ঘুরে ঠুরে 6 মাস পরে আবার আসলো, এসে বললো কি ভাই আমি আবার শুরু করতে, আমি এতদিন পরে করবেন বলে চলে গেলেন, আবার একদম বুঝলাম না ব্যাপারটা। তো বললো দেখেন অনেক এরকম অনেক কথা আমাকে বলেছে, কিন্তু একটি কথা দেখেছি যে আপনি কারো সমালোচনা করেন না, কাউকে বলেননি অমুকে হবে না, অমুকে খারাপ, অমুকে বুঝে না, কিন্তু সবাই এই কথাটা বলে। শুধু দেখলাম আপনি কারো সমালোচনা করেননি, বলেননি। আমি বলতাম যে আপনার যাকে ভালো লাগে সেরকম একজন পরিচালক চুজ করে তাকে বিশ্বাস করে তার কাছ থেকে বাজেট নিয়ে ছেড়ে দেন একটা ছবি। রাইট। পরিচালক মানুষ বলে চুরি করে কিছু টাকা খায়, খেতে পারে না, কারণ আপনার প্রোডাকশন ম্যানেজার থাকবে, তার খাওয়ার কোনো স্কোপ নাই। তারপরে না হলে মনে করেন যে 50 লক্ষ টাকা ছবিতে খরচ করলেন, তার 2 লাখ টাকা আপনার ধরলেন নতুন ব্যবসা নষ্ট হতে পারে, 5 লাখ টাকা নষ্ট হলো, তাতে ছবি ভালো হলে আপনি কিছু আসবে যাবে না। রাইট। আপনি একটি ছবি করলে শেষ করলে বুঝতে পারবেন কে চুরি করে, কিভাবে চুরি হয় বা না হয়, ভালো মন্দকে অনেক কিছু, অনেক পরিচালক তখন চিনবেন। এইভাবে করেন, একজনকে বিশ্বাস করে শুরু করেন এবং তার কাজটা আগে দেখেন। এটা বলতাম আমি কারো সমালোচনা করতাম না, এখনো করি না অভ্যেস নেই আমার। আর কারো আমি কোনো আউটপুট না দেখে, আপনি ছবি বানিয়েছেন, আপনার ছবি না দেখে আমি আপনাকে দেখে কোনো মন্তব্য করবো না। নতুন যে কোনো পরিচালক ছবি বানালে তার ছবি আমি দেখি, কারণ তার হাইটটা আমার বোঝা দরকার যে সে কেমন কি আছে তার মধ্যে। হ্যাঁ, এটা না দেখে আমি তাকে নিয়ে কোনো কমেন্টস করা ঠিক না, করি না। আমি দেখারও চেষ্টা করি, কারণ যে সম্মান পাওয়া উপযুক্ত তাকে সেটুকু সম্মান দেওয়া উচিত। সে পরে ভদ্র এসে বললো আমি নাটক বানাবো মিউজিক বলে। তখন বাংলাদেশে কোনো চ্যানেল শুরু হয় না, এই বিও না, চ্যানেল আইও না। তখন চ্যানেল 10 নামে একটা ছিল মহাখালীতে, সিঙ্গাপুর থেকে চালাতো, মানে এখানে তৈরি হতো না, এখানে শুধু সংগ্রহ করে কিছু মিউজিক ভিডিও ওখানে পাঠাতো, ওখান থেকে ওটা স্যাটেলাইট হতো। এইভাবে মিউজিক ভিডিও শুরু হলো। আর বিটিভি প্যাকেজ দিল, প্যাকেজ ছাড়লো বাইরে থেকে, একটু নাটক বানালে তারা নেবে, এরকম একটা প্যাকেজ শুরু হলো। তখন থেকে বিজ্ঞাপন মেকিংয়ের জন্য একটা প্যানেল শুরু হয়েছে বাইরে। তো তাকে একটা মিউজিক ভিডিও বানায় আমি চালাই দিলাম, চ্যানেলেই তো পরবর্তী চালাই দিল। সে বলে যে আমি চ্যালেঞ্জ করে তাকে বললাম যে আমাকে পারে এটা 2 লাখ টাকায়
তা আমি করবো 1.5 লাখ টাকা, আমাকে 1.5 লাখ টাকা, আমি করবো 1 লাখ টাকা। আমরা যে যা করবে তার চেয়ে 10 টাকা করে কমে আমি করবো। আমাকে পারে 20 দিন, আমি করবো 18 দিন। আমাকে পারে 10 দিন, আমি বলবো 8 দিনে। এরকম চ্যালেঞ্জ করি তাকে আমি। সে বললো কি তাহলে একটা মিউজিক ভিডিও দিয়ে আমি শুরু করবো। আমি তাই করলাম। এই যে আপনার মিউজিক ভিডিও জার্নি শুরু হলো। হ্যাঁ, আমি মিডিয়া তো ওই মিডিয়া তো কাজ করেছে, নাটক আমার রিলিজ হয়েছে 2006-এ। শ্রেষ্ঠ টেলিফিল্মের পুরস্কার দত্তা চ্যানেলেতে চলছিল, শরৎচন্দ্র উপন্যাস অবলম্বনে। ওটা আমার ছিল, বাহ বাহ বাহ। ওটা চিত্রনাট্য আমার। তো ওখানে পড়েছি, ওখানে তেমন একটা ফিডব্যাক নাই বিদায় আর আগ্রহী না করতে। আমি এখনো বলে অনেকে করি না। আপনার সাথে অনেক আড্ডা দিলাম আজকে। তো আমাদের সর্বশেষ বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকি। দর্শকদের বলবো বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখুন, এবং এই চলচ্চিত্র সমৃদ্ধি লাভের জন্য আপনারা সহায়তা করুন, এটাই কামনা সবার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন, সম্পূর্ণ পরিবার নিয়ে দেখুন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।